আচ্ছা দেখো, আজকে এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্সের আমরা SC 54 আর 66 এই দুটো পেজের এমসিকিউ করব। আমরা আগে এমসিকিউ প্র্যাকটিসগুলো শেষ করে নিই, তারপরে আমরা নিউমেরিক্যালে ঢুকবো আর বড় কোশ্চেনগুলোও প্র্যাকটিস করে দেবো। আর আমি আরেকটা জিনিস চেষ্টা করছি যে তোমাদের জন্য পুরো তোমাদের যে সিলেবাসটা হয় সেই সিলেবাসটা ওয়ান শট ভিডিও দিয়ে যদি রিভিশন করে দেওয়া যায় সেটা আমি চেষ্টা করছি। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, কারণ ধীরে ধীরে অনেকগুলো ভিডিও আসতে চলেছে তোমাদের হাতে। আর ধরো মাত্র 30 দিনের থেকেও কম সময় রয়েছে, 30 দিনের মধ্যে তোমরা সময় ধরতে পারো, কারণ লাস্টের কটা দিনকে তোমাদেরকে সব সাবজেক্টের উপরে ফোকাস করতে হবে। তখন হচ্ছে আর ইউটিউব দিকে ফোকাস করলে চলবে না, ঠিক আছে? তো নিজেকে নিজেদের মতন তখন স্টাডি করতে শুরু করে দিতে হবে। তো তার মধ্যে আমরা পুরোটা রিকভার করে দেওয়ার চেষ্টা করছি। দেখো আপাতত আজকে SC 54 আর 66 এই দুটোর এমসিকিউ নিয়ে পুরো ডিসকাস করি, ঠিক আছে? তো সবচেয়ে প্রথম যে কোশ্চেন বলছে যে Q1 Q2 আধান দুটি d দূরত্বে অবস্থিত, এদের মধ্যে এমন কোনো বিন্দু নেই যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। বলছে এমন কোনো বিন্দুই নেই যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য, তাহলে হচ্ছে আধানগুলোর প্রকৃতি কি হতে পারে? ধরো আমার কাছে এখানে একটা Q1 আছে, তার থেকে ঠিক এইখানে একটা Q2 আছে, L ডিস্টেন্স দূরত্বে আছে। কতগুলো আগে বেসিক কনসেপ্ট শিখাই, তারপরে এই কোশ্চেনটাতে আসছি আমি। যদি এটাও পজিটিভ হয় এটাও পজিটিভ হয়, বা যদি এটাও নেগেটিভ হয় এটাও নেগেটিভ হয়, যদি এটাও পজিটিভ বা এটাও নেগেটিভ হয়ে থাকে আধানগুলো, তাহলে মনে রাখবে এদের এইটাকে যদি আমি ছোট আধান ধরি, দুটো আলাদা আলাদা আধান, একটা ছোট আধান, ঠিক আছে? তো যদি এইটাকে ছোট আধান ধরা হয়, এই ছোট আধান থেকে x ডিস্টেন্স দূরত্বে এই বিন্দুতে তুমি যদি একটা যে কোনো আধান রাখো, সেই আধানটা কিসে থাকবে? ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ কি তার উপর কোনো ফোর্স কাজ করবে না, বা সেইখানে কোনো তড়িৎ ক্ষেত্রও তুমি পাবে না। বাস্তব কথাটাকে বুঝো কীরকমভাবে হচ্ছে। এইখানে ধরো একটা তুমি প্লাস কিউ আধান রেখে দিয়েছো, এইটাও প্লাস ওটাও প্লাস। এই প্লাসটা কি করবে? ওই প্লাসটাকে ওই দিকে ধাকালবে। এই প্লাসটা কি করবে? এই প্লাসটাকে এই দিকে ধাকালবে। যদি তুমি মাইনাস দিয়ে ভাবো, এই মাইনাসটা একে নিজের দিকে টানবে, ওই মাইনাসটা ওকে নিজের দিকে টানবে। তাহলে কি হলো? তোমার বন্ধু ধরো তোমার একটা হাত ধরে এইদিকে টানছে, একটা হাত ধরে এইদিকে টানছে, তোমাকে যদি সমান বলে টানে, তুমি কি হবে? ওইখানটাতে চুপ করে দাঁড়িয়ে থাকবে, মানে তোমার উপর নেট ফোর্সটা কত হচ্ছে? 0 হচ্ছে, তাই না? তার মানে কিসে থাকছো? ইকুইলিব্রিয়ামে থাকছো। যদি এরকম কন্ডিশন দেয়, সেটা ফোর্স হোক বা ইলেকট্রিক ফিল্ড হোক, ছোট আধানটার থেকে x দূরত্বে ওই বিন্দুটাতে ইকুইলিব্রিয়ামে থাকে, বা তড়িৎ ক্ষেত্র শূন্য হয়, বা ফোর্সটা কত হয়? 0 হয়। সেই x এর ভ্যালুটা কত হয়? x হয় রুট ওভার ছোট আধান বাই রুট ওভার ছোট আধান প্লাস রুট ওভার বড় আধান ইন্টু L। ক্লিয়ার হয়ে গেল এই জায়গাটা, ঠিক আছে? এরপর বক্তব্য হচ্ছে আমার এইটার সঙ্গে একটা রিলেশনটা কি আমি বুঝাচ্ছি। দ্বিতীয় একটা কি হতে পারে আধান, ধরো একটা আধান এখানে আছে Q1 আর একটা আধান কি আছে Q2, L ডিস্টেন্সে আছে। একটা পজিটিভ হতে পারে, একটা নেগেটিভ হতে পারে, এটাও তো হতে পারে নাকি? দুটোই যে একই হবে, পজিটিভ নেগেটিভ হবে এমন তো নয়। একটা পজিটিভ হতে পারে, একটা নেগেটিভ হতে পারে। ভাবো যে এই পজিটিভটা কি ছোট আধানটা, এই ছোট আধানটা থেকে তখন কি হবে? বাইরের দিকে x ডিস্টেন্স দূরত্বে এই বিন্দুতে কি হবে? ইলেকট্রিক ফিল্ডে 0 পাবে বা ইকুইলিব্রিয়ামে থাকে। ওটার ক্ষেত্রে দেখছি আমি ছোট আধানটার থেকে ভিতরের দিকে, এটার ক্ষেত্রে দেখি যাচ্ছি ছোট আধানটার থেকে বাইরের দিকে থাকছে। কেন হচ্ছে? এইখানে যদি তুমি একটা প্লাস কিউ আধানকে রাখো, এই পজিটিভটা এই প্লাস কিউটাকে এই দিকে ঠেলছে, আর এই নেগেটিভটাকে এই দিকে টানছে। তারপর কি হচ্ছে? একজন এইদিকে ঠেলছে, একজন এইদিকে টানছে, ইকুইলিব্রিয়ামে হবে। সাপোজ ধরো তুমি যদি এইখানটাতে একটা প্লাস কিউকে রেখে দিতে, দেখো এই প্লাস কিউটাকে এইদিকে ঠেলছে, আর এই মাইনাসটি হচ্ছে ও টানছে, কোনোদিন ইকুইলিব্রিয়ামে আসবে? ইকুইলিব্রিয়ামে কোনোদিনই আসতে পারে না। তাহলে কোথায় ইকুইলিব্রিয়ামে থাকবে? একমাত্র এই জায়গাতে ইকুইলিব্রিয়ামে থাকবে। এই জায়গাতে যে ইকুইলিব্রিয়ামে থাকবে, এক্ষেত্রে ওই x এর ভ্যালুটা কত হবে? x কত হয়? একই ধরনের সূত্র, রুট ওভার Q1 বাই রুট ওভার বড় আধান মাইনাস রুট ওভার ছোট আধান ইন্টু L, ঠিক আছে? তাহলে আমাকে আগে বলছে যে এমন কোনো বিন্দু নেই যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। সবচেয়ে প্রথম কথা, তোমার যদি দুটোই সেম আধান হয়ে যায়, যদি হয়ে যায়, x এর ভ্যালু পেয়ে যাবে, কিছু না কিছু একটা পেয়ে যাবে। ধরো এটাও এক মানে কি L/2, ঠিক মধ্যেখানটাতে তুমি কি পেয়ে যাবে? একটা তড়িৎ ক্ষেত্র পেয়ে যাবে। এই যদি দুটোই সেম হয়ে যায়, এমন কোনো ভ্যালু তুমি বোস করাতে পারবে না, বা বোস করিয়ে পরে তুমি x এর ভ্যালু পাবে না এমন কিছু হবে না, মানে তুমি x এর ভ্যালু পাবে। কিন্তু তুমি যদি এটাকে ভালো করে একটু কল্পনা করো, যদি আমি এইখানে Q1 = Q2 করে দিই, যদি Q1 কি করে দিলাম? Q2 = Q করে দিলাম, খুব ভালো করে দেখবে নিচের দিকটাতে Q মাইনাস Q হয়ে যাচ্ছে না, রুট কিউ মাইনাস রুট কিউ, তার মানে কি হচ্ছে? নিচটা 0 হয়ে যাচ্ছে, মানে এক্সটা কি হয়ে যাচ্ছে? সামথিং বাই 0 চলে আসছে। তার মানে পাচ্ছি কি আমরা? কোথাও পাচ্ছি না কোনো ভ্যালু। তার মানে নিশ্চয়ই কি হচ্ছে? দুটো আধান সেম হচ্ছে, কিউ আর কিউই থাকছে, কিন্তু একটা কি হবে? পজিটিভ, একটা কি হবে? নেগেটিভ। ক্লিয়ার হয়ে গেল জায়গাটা? অর্থাৎ এটার উত্তরটা কি বেরোচ্ছে? যে আধান দুটি সমান এবং বিপরীতধর্মী হয়। দেখো আধান দুটি সমান ও বিপরীতধর্মী হয়ে থাকে। ক্লিয়ার হয়ে গেল জায়গাটা? আধান দুটি সমান ও বিপরীতধর্মী হয়ে থাকে। এই ভ্যালুটাকে মনে রাখবে, এই দুটার থেকেও কিন্তু কোশ্চেন পড়তে পারে, মাথায় যেন থাকে, ঠিক আছে?
চলো নেক্সট কোশ্চেন আমাদের কি দিয়েছে দেখি। বলছে দুটি অসমান ও বিপরীতধর্মী এত আচ্ছা এটা তো আগের কোশ্চেনটাই আর কি, এটা নয়। আচ্ছা 9 × 10⁻13 সেমি ব্যাসার্ধ সম্পন্ন একটি পরমাণুর কেন্দ্রকে z = 50 দিয়েছে, পৃষ্ঠের বিভব কত হবে জানতে চেয়েছে। দেখো আমার কাছে কি আছে, আমার কাছে এইখানে একটা এরকম একটা পরমাণু রয়েছে। এই পরমাণুটার এইখানে কি আছে, নিউক্লিয়াস আছে। সেই নিউক্লিয়াসের জন্য জেড কত দিয়েছে, জেডের ভ্যালু দিয়ে দিয়েছে 50। জেডের ভ্যালু 50 দেওয়ার অর্থটা কি, জেডের ভ্যালু 50 দেওয়ার অর্থটা কি, নিশ্চয়ই প্রোটন সংখ্যাটা হচ্ছে 50। মানে এই যে নিউক্লিয়াসে কত সংখ্যক প্রোটন আছে, 50টা প্রোটন আছে। 50টা প্রোটন থাকা মানে কি, কত আধান রয়েছে, তার মানে চার্জ কি লিখবো, Q = 50 × 1.6 × 10⁻−19। এত কুলাম্ব হচ্ছে চার্জ আছে এইখানটাতে। তাহলে ভিতরে একটা চার্জ রয়েছে, তার থেকে কত ডিস্টেন্স দূরত্ব বার করতে হবে, এইখান থেকে এই আরে এই পৃষ্ঠে কত হয়। ভিতরে যদি একটা কিউ আধান থাকে তাহলে তার পৃষ্ঠে কত হবে, এইখান থেকে r ডিস্টেন্স দূরত্বে V = KQ/r, হ্যাঁ কি না। কে এর ভ্যালুটা বস করো 9 × 10⁹, কিউ এর ভ্যালু বস করো 50 × 1.6 × 10⁻−19, আর আর এর ভ্যালুটা কত দিয়েছে, ব্যাসার্ধটা দেখো এখানে দিয়ে দিয়েছে, এটা সেমিতে দিয়েছে তাই না, এটা কিসে দিয়েছে, সেমিতে দিয়েছে, মানে মিটারে করতে হবে আমাকে। 2.9 × 10⁻13 দিয়েছে, তাহলে মিটারে করতে গেলে -15 মিটার। ঠিক আছে, বেরিয়ে গেল। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো। আচ্ছা 2.9 নয় 9 দিয়েছে এখানে, 2.9 আর কি, এটা এত রকম এটা কোশ্চেনের দাগটা 9 দিয়েছে। 9 কেটে দাও, 16×5 = 80, মানে 8, আর এই দিক থেকে হচ্ছে 9 15 আর 9 হচ্ছে তোমার 9×5 24 আচ্ছা, মানে এটার মতন আসছে। ঠিক আছে, অপশন বিটা উত্তর হচ্ছে, একটু ক্যালকুলেট করে দেখে নাও, অপশন বিটা ক্যালকুলেট আসছে 8 × 10⁻6 ভোল্ট। ওকে, উত্তর বেরিয়ে গেল, নর্মাল হিসাব। এখানে আমি আরও কতগুলো জিনিস ছোট করে বলে দিই, তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, যেগুলো কাজে লাগবে তোমাদের আমি ছোট্ট করে একটু বলে দিই। ওকে, আমরা একটু পরের পেজে চলে যাই, সুবিধা হবে আমাদের। ধরো এই একটা গোলক, ঠিক আছে তো, পরিবাহী একটা গোলক, সেটাতে তুমি কি দিয়েছো, কিউ পরিমাণ যদি আধান দাও, সেটাতে কিউ পরিমাণ যদি আধান দাও, তাহলে কি হচ্ছে, ফাঁপা গোলক, কিন্তু এটা ফাঁপা। ঠিক আছে তো, ফাঁপা। কি হচ্ছে, যদি তুমি ফাঁপা হোক নিয়ে হোক কোনো অসুবিধা নেই, কিন্তু পরিবাহী হতে হবে। ঠিক আছে, কিউ পরিমাণ আধান দিয়েছে, কি হবে, কিউ আধানটা পুরো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ইকুয়ালি কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেল সারফেসে। দ্বিতীয় ঘটনা কি করবে, আমাকে জানতে চাওয়া হয় এখান থেকে যে এই গোলকের ভিতরে, সারফেসে আর বাইরে কত বিভব হবে জানতে চাওয়া হয়, আর তড়িৎ ক্ষেত্রটাও জানতে চাওয়া হয়। তো সেটাও আমি বলে দেবো, দুটোকেই বলে দেবো। আগে তড়িৎ ক্ষেত্রটা নিয়ে পরে কাজটা করি। তড়িৎ ক্ষেত্র কত হবে যদি কিউ আধান দিত একটা গোলকে, সেটা হচ্ছে তোমার নিরেট হতে হবে, ফাঁপা হতে হবে, কিন্তু কি হতে হবে, পরিবাহী হতে হবে। কি হতে হবে, পরিবাহী, কন্ডাক্টিং স্ফিয়ার হতে হবে। সেটা হচ্ছে তোমার, তুমি হলো স্ফিয়ারও নিতে পারো, সলিড স্ফিয়ার নিতে পারো, মানে ফাঁপা গোলকও নিতে পারো বা নিরেট গোলকও নিতে পারো। দুটোর ক্ষেত্রে সেম জিনিসই আসবে, কিন্তু কি হবে সেটা দেখার বিষয়টা আমাকে ভালোভাবে বুঝতে হবে। যদি তুমি ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা কাজ করছি, ইলেকট্রিক ফিল্ড নিয়ে দেখো এইটার ব্যাসার্ধ কত দেওয়া আছে, আর দেওয়া আছে। ঠিক আছে, যদি আমি এইখান থেকে এত ডিস্টেন্স দূরত্বে ধরি, যেখানে এটা হচ্ছে স্মল আর, মানে কি হচ্ছে, স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। এটাকে আমরা কি বলবো বলে দেখি, আউটসাইড বলবো কি বলবো না, আউটসাইড বলবো কি বলবো না, গোলকের বাইরে বলবো কি বলবো না, গোলকের বাইরে। গোলকের বাইরে ই = কত হয়, মনে রাখবে KQ/R। কি ফান্ডাটা কি মনে রাখতে হয়, মনে রাখবে যে যেই পরিমাণ চার্জটা দেওয়া হয়, পুরো চার্জটাকে ধরে নিতে হয় কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে গেছে। পুরো চার্জটা কি হয়েছে, কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে গেছে। কেন্দ্র থেকে আর ডিস্টেন্স দূরত্ব কত হয়, KQ/R হয়। এর ফান্ডা মনে রাখার জন্য দেখো, আমাদের কাছে পরিবাহীতে যখন আমি চার্জ দেবো সারফেসে ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু মনে রাখার জন্য কি মনে রাখতে হবে যে যদি আমি বাইরে থেকে ধরো এত দূর থেকে আমি গোলকটাকে দেখার চেষ্টা করছি, অনেক দূর থেকে দেখছি, গোলকটা সারফেসে যতই ডিস্ট্রিবিউট হোক, আমি অনেক দূর থেকে যদি দেখি কি মনে হবে, যেন একটা বিন্দুর মতন রয়েছে, মনে হবে যেন কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে রয়ে গেছে, কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে রয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, KQ/R আউটসাইডে, সরি KQ/R² আউটসাইডে। ঠিক আছে তো, আউটসাইড। ইনসাইডে, ইনসাইড মানে কি, যখন আরটা লেস দেন আর হবে, এই যে যখন ভিতরে চলে আসবো, মানে কি এইটা বড় আরটার থেকে ছোট, এটাকে কি বলবো আমরা, ইনসাইড। মনে রাখবে ইনসাইডের ক্ষেত্রে কি হবে, কোনো পরিবাহীর ক্ষেত্রে যদি তুমি পরিবাহী গোলককে কোনো আধান দাও, তাহলে তার ভিতরে কোনো প্রকার কোনো আধান থাকে না। কি বলবে, ভিতরে Q = কত হয়, 0। কিউ ইনসাইডে কত হয়, 0।
যদি কিউ জিরো থাকে তাহলে আমি ওখানে কোনো ইলেকট্রিক ফিল্ড পাবো? ইলেকট্রিক ফিল্ড পাবো না। ই ইজ ইকুয়াল টু কত পাবো? জিরো পাবো। আর যদি সারফেসের কথা বলা হয়, যদি আর ইজ ইকুয়াল টু আর হয় মানে সারফেসে, তাহলে কি হয়ে যাবে? এই ভ্যালুটা এখানে বুঝতে দাও, আর ইজ ইকুয়াল টু আর বস করে দাও, ই ইজ ইকুয়াল টু কি পাবো? কে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তো এখানে আরেকটা যে জিনিসটা পড়ে থাকে যে আমাদের কাছে গ্রাফ আঁকতে বলে, ঠিক আছে তো, গ্রাফ আঁকতে বলে, তো সেই গ্রাফটা একটু এঁকে নিই আমি। আচ্ছা এখানে এই হচ্ছে গোলকটা আঁকলাম, ঠিক আছে। দেখো এই পোর্শনটা কি ইনসাইডের পোর্শন, ভিতরের পোর্শন, এই পোর্শনটা কি ভিতরের পোর্শন। যতক্ষণ পর্যন্ত ভিতরে আছি ই ইজ ইকুয়াল টু কত আছে? জিরো আছে। তার মানে যতক্ষণ পর্যন্ত আমি ভিতরে আছি, এই ভিতরে কতক্ষণ পর্যন্ত আছি? এই জায়গাটা পর্যন্ত আছে। এইখানটা পর্যন্ত ইটা কি আছে? জিরো আছে, জিরো আছে, হ্যাঁ কি না? তারপরে হঠাৎ করে আমি একটা ই এর ভ্যালু পাইছি কে কিউ বাই আর স্কোয়ার, দিয়ে তারপরে কি হচ্ছে? এরকমভাবে নেমে যাচ্ছে, মানে এইখানে ই ইজ ইকুয়াল টু কী হবে? জিরো। আর এখানে দেখো ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, দেখো ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার আসছে না, আর এখানে কি হচ্ছে? ই ইজ ইকুয়াল টু জিরো আসছে। এই গ্রাফটা আঁকতে দেয়, গ্রাফটাকে এইখান থেকে যে নামাতে হবে এটা নয়, তুমি এইখান থেকেও এরকম করে নামাতে পারো, একই নাম্বার পাবে। তো ওগুলো নিয়ে কোনো চিন্তার কিছু নেই, এরকম মোট কথা হচ্ছে গ্রাফটা দেখতে হয়। এটা কি? এটা হচ্ছে ইনসাইড, এটা কি? এটা হচ্ছে আউটসাইড। আউটসাইডটা কি 1 বাই আর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, ইনসাইডটাতে ইটা কত হয়? জিরো হয়। এইদিকে কি আছে? ই আছে, এদিকে কি আছে? আর আছে। ক্লিয়ার হয়ে গেল? এই সিমিলার ওয়েতে যদি আমরা এখানে পোটেনশিয়াল আঁকতে চাই, হাতে করে টেনে দিই, পোটেনশিয়াল যদি আঁকতে চাই আমি কি করব? পোটেনশিয়াল মানে বিভবটা, বিভবের ক্ষেত্রে কি হয়? যদি তুমি আর ইজ গ্রেটার দেন আর করো, আর ইজ গ্রেটার দেন আর মানে কি? আউটসাইডে যাচ্ছ, আউটসাইডে। কিভাবে? সিম্পল ই ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর হবে। সিম্পল, মনে হবে না দূরে একটা কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, তাহলে একটা বিন্দুর থেকে, বিন্দু আধান থেকে আর ডিস্টেন্স দূরত্বে বিভব কত হয়? কে কিউ বাই আর হয়, সেটি হবে সিম্পল ব্যাপার। যদি তুমি আর ইজ ইকুয়াল টু আর করে দাও মানে কি হলো? সারফেস, সারফেসে কি আসবে? সরি এটা ই করছি কেন, এটা ভি হবে, ভি করছি আমরা এখন। ভি ইজ ইকুয়াল টু কত হবে? কে কিউ বাই স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বস করে দাও, পেয়ে গেলে। এরপর যদি তুমি ইনসাইডে যাও, ইনসাইডে মানে আর ইজ যখন লেস দেন আর মানে কি? ইনসাইড, তখন কি হবে? ভি ইজ ইকুয়াল টু, খুব ভালো করে দেখবে, কে কিউ বাই আর ই থাকে, অর্থাৎ কি? সারফেসে যেটা ছিল সেটাই ইনসাইডে হয়ে গেছে, সারফেসে যেটা ছিল সেটাই ইনসাইডে আছে। মানে মোদ্দা কথা হচ্ছে যদি তোমার এখানে একটা স্ফিয়ার থাকে, এই একটা স্ফিয়ার রয়েছে সাপোজ, এই একটা স্ফিয়ার রয়েছে, এই স্ফিয়ারটার এই বিন্দুতেও বিভব যা হবে, এই বিন্দুতেও বিভব তাই হবে, এই বিন্দুতে সব বিন্দুতে বিভব কি হবে? সেম হবে। সেটা কত হবে? কে কিউ বাই আর হবে। তাহলে এইখান থেকে যদি আমরা এইটার গ্রাফটা আঁকার চেষ্টা করি তাহলে সেটা দেখতে কেমন হবে? এইটার গ্রাফটা দেখতে কেমন হবে? দেখো এই হচ্ছে গেছে, এই হচ্ছে গেছে। তাহলে দেখো যতক্ষণ পর্যন্ত আমি ভিতরে আছি, কতক্ষণ আছি ভিতরে? এই যে যতক্ষণ পর্যন্ত আমি ভিতরে আছি আমি কনস্ট্যান্ট একটা ভ্যালু পাচ্ছি, কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি না কি? কে কিউ বাই আর, এই কনস্ট্যান্টটা পাচ্ছি সারফেস পর্যন্ত। দিয়ে সারফেস থেকে যখনই বেরিয়ে গেলাম এরকমভাবে পেয়ে গেলাম, মানে এইখানে ভিটা কত পাচ্ছি? কে কিউ বাই আর মানে কনস্ট্যান্ট ক্যাপিটাল আর। আর যখন এই বাইরে বেরিয়ে যাচ্ছি ভি ইজ প্রপোর্শনাল টু কি হয়ে যাচ্ছে? 1 বাই আর। ভি ইজ প্রপোর্শনাল টু কি হয়ে যাচ্ছে? 1 বাই আর। এই দুটো গ্রাফকে একটু মনে রাখতে হবে তোমাদেরকে, দুটোর বেশি আর কিছু এই জায়গাটার থেকে পড়বে না। যদি তোমাদের কোশ্চেন দেয়ও এইটি দিবে ম্যাক্সিমাম কোশ্চেন, ঠিক আছে তো? তাহলে একবার রিভিশন হয়ে গেল এই জায়গাটা পুরোটা, যে এইখান থেকে বিভব থেকে আমাদের কীরকম টাইপের কি কোশ্চেন দিতে পারে। এই টাইপের কোশ্চেন কিন্তু পড়ার সম্ভাবনা এবছর রয়েছে, মাথায় রাখবে। এই গ্রাফ দুটো কিন্তু এবছর পড়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। চলো নেক্সট কোশ্চেন বলেছে 2 ওহম রোধ বিশিষ্ট 3টি রোধক দিয়ে একটা ত্রিভুজ গঠন করা হলো, যে কোনো প্রান্ত দুটির মধ্যে তুল্য রোধ কত হবে? দেখো এই একটা, এই একটা আর একটা, এই একটা, এই একটা ত্রিভুজ গঠন করেছি। তিনটা কত বলেছে? 2 ওহম, 2 ওহম, আর এটাও কত দিয়েছে? 2 ওহম। তুল্য রোধ এই বিন্দুটার এই বিন্দুটার মধ্যে বের করো, এ আর বি বিন্দুর মধ্যে বের করো তুল্য রোধ। তাহলে কি আমি চোখটা কোথায় রাখবো? এখানে চোখ রাখতে হয়। যে দুটো বিন্দুর মধ্যে বার করতে হলো চোখটাকে সেখানে রেখে পরে দেখবো কি দেখতে পাচ্ছি? এই দুটো কিসে আছে? সিরিজে আছে, তার সাথে এইটা কিসে আছে? প্যারালালে আছে। সিম্পল হিসাব। তাহলে এই দুটো সিরিজে থাকা মানে কি? এই দুটোকে আমি কি লিখতে পারি? 2 2 সিরিজে থাকা মানে 4 ওহম হয়ে গেছে, আর এই দিক থেকে আরেকটা কি আছে? 2 ওহম আছে টোটাল। তাহলে 4 আর 2 যদি প্যারালালে থাকে তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 4 × 2 + 4 + 2 মানে 8/6 মানে 4/3 উত্তর। 4/3 হচ্ছে আমাদের উত্তর বেরোবে। ক্লিয়ার হয়ে গেল? 4/3 উত্তর বেরোলো, ঠিক আছে? 4/3 ওহম হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন চল। বলছে একটি ইলেকট্রন সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে তার দ্রুতি কি হবে? যদি একটা ইলেকট্রন বা যে কোনো আধান যদি সুষম তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করে F = কি হয়? Q × V × B।
কি হয় কিউ ইন্টু ভি ক্রস বি, বা কি বলতে পারি আমরা এখান থেকে কিউ ভি বি সাইন থিটা, তার উপর প্রযুক্ত বল একটা লাগবে। যদি একটা গতিবেগ নিয়ে পরে প্রবেশ করে, একটা গতিবেগ নিয়ে পরে প্রবেশ করছে, যদি তোমাকে বলে দিতে হচ্ছে যদি স্থির গতিতে তুমি একটা চৌম্বক ক্ষেত্রে একটা স্থির আধানকে রেখে দিলে, তার কোনো গতিবেগ নেই, তাহলে ভিটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাচ্ছে, তাহলে কোনো ফোর্স লাগছে, লাগছে না। তার মানে একমাত্র চৌম্বক ক্ষেত্রে তুমি কখন ফোর্স পাবে, যখন তোমার একটা গতিশীল আধানকে তুমি ফেলবে, তখনই একটা তুমি চৌম্বক ক্ষেত্র পাবে, আদারওয়াইজ তুমি কিন্তু চৌম্বক ক্ষেত্র পাবে না, ঠিক আছে, মানে ফোর্স পাবে না। তুমি এখানে বলেছে যে একটা ইলেকট্রনকে সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে তার দ্রুতি কি হবে, মানে দ্রুতি আগে অলরেডি ছিল তাই জিজ্ঞাসা করছি দ্রুতিটা কি হবে, মানে আমি ভি আছে, যদি তুমি একটা গতি নিয়ে পরে চলছিলে, তোমার উপরে যদি ফোর্স দেওয়া হয়, ফোর্স দেওয়া মানে কি তোমার উপর একটা ত্বরণ দেওয়া হচ্ছে, মানে একটা অ্যাসিলারেশন দেওয়া হচ্ছে। অ্যাসিলারেশন দেওয়া মানেটা কি, অ্যাসিলারেশন দেওয়া মানেটা কি, তুমি গাড়ির ওই মোটরসাইকেলের গিয়ারটা ঘোরাচ্ছ, গিয়ারটা ঘোরালে কি হয়, স্পিডটা বাড়ে না, তাহলে দ্রুতিটা কি হবে, বাড়বে, দ্রুতি কি হবে, বাড়বে, সিম্পল জিনিস, দ্রুতি কী হবে, বাড়বে, কারণ এখানে যেহেতু এফ কাজ করছে, এফ কাজের করার জন্য একটা ত্বরণ পাচ্ছি, ত্বরণ আসার জন্য আমার ভিটা কী হবে, ইনক্রিজ হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে এম চৌম্বক ভ্রামকযুক্ত একটি সুষম চৌম্বককে সমান্তরালে দুটি টুকরোতে কাটা হলো, প্রতিটি টুকরোর চৌম্বক ভ্রামক কত হবে। আমরা যদি চৌম্বক ভ্রামক এম ইজিক্যাল টু লিখি, কি লিখবো, কিউ এম ইন্টু টুয়েলভ, হ্যাঁ কি না, বা অনেকে এরকম লেখে থাকে এম ইন্টু টুয়েলভও লেখে থাকে, যেটা ইচ্ছা তুমি লিখতে পারো, যে বিভিন্ন বই বিভিন্ন দেওয়া থাকে, ছায়ার বইয়ে কিউ এম ইন্টু টুয়েলভ দেওয়া আছে। আমরা যেমন ইলেকট্রিক ফিল্ডে কী পড়েছি, পি ইজিক্যাল টু কিউ ইন্টু টুয়েলভ পড়েছি না, তো ওখানে ম্যাগনেটিক ফিল্ডে এম ইজিক্যাল টু কিউ এম ইন্টু টুয়েলভ লেখা হয়, ঠিক আছে, তার কিছু না। এবার বক্তব্য বলছে যদি তুমি দুটো থেকে ভেঙে দাও, মানে আগে আমার কাছে লেন্থটা কত ছিল, লেন্থটা ছিল 12, এখন লেন্থটা কেটে পরে কত করে দিয়েছো, এল করে দিয়েছো, লেন্থটা কত করে দিয়েছো, এল করে দিয়েছো, কিন্তু কিউ এমটা তো কিউ এমই থাকে, মানে এখন যে চৌম্বক ভ্রামকটা হয়েছে এম ড্যাশটা, সেটা কী হয়ে গেছে, কিউ এম ইন্টু এল হয়ে গেছে, কিউ এম ইন্টু এল হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমাকে কী করতে হবে, এম ড্যাশটা বের করতে হবে, কিউ এম এর ভ্যালুটা এখান থেকে পুট করে দাও, এখান থেকে কিউ এম কত বেরিয়েছে, কিউ এম ইজিক্যাল টু এম বাই 12, তাহলে এখানে বস করে দাও এম বাই 12 ইন্টু এল, মানে এম ড্যাশ ইজিক্যাল টু কী পেলাম, এম বাই 2, তাহলে কী হয়ে যাবে, চৌম্বক ভ্রামকটা অর্ধেক হয়ে যাবে, যদি তুমি দুটো টুকরোতে ভেঙে দাও চৌম্বক ভ্রামকটা কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, উত্তর কত হয়ে যাবে, এম বাই 2, উত্তর কত হয়ে যাবে, এম বাই 2। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, বলছি সাবেশাঙ্কর মাত্রা হলো, সাবেশাঙ্ক মানে কি, সাবেশাঙ্ক মানে কি, ফাই ইজিক্যাল টু এল ইন্টু আই, ফাই ইজিক্যাল টু এল ইন্টু আই, আবার আমরা ফাই ইজিক্যাল টু কি লিখতে পারি, বি ডট এ লিখতে পারি, বি এ লিখতে পারি। আচ্ছা বি এর এবারে মাত্রা বের করে নেওয়া আগে, তাহলে ওখানটাতে বুঝ করে দেবো, বেরিয়ে যাবে আমাদের, ঠিক আছে। বি এর মাত্রা কি, বিটা কীভাবে পাবো, দেখো এফ ইজিক্যাল টু কী লিখতে পারি, কিউ ভিবি, বা এফ ইজিক্যাল টু বি আই এল লিখি, দেখবে বিল, বিল আর বিনা মনে পড়ছে, বি আই এল আর বিনা, বি আই এল, ঠিক আছে। তাহলে এখান থেকে বি এর কী বেরোচ্ছে, বি এর মাত্রা কী বেরোচ্ছে, মানে ফোর্সের মাত্রা, ফোর্সের মাত্রা মানে কি এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। তো তার সাথে এইদিকে আই নামছে, আই মানে কি, আই থাকুক, ঠিক আছে, আর এল আছে মানে নিচে এল চলে এলো, তাহলে এখান থেকে বি এর মাত্রা কি পেলাম, এম আই টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এই বি এর মাত্রাকে এইখানে বস করো, তাহলে ফাইটা কি পাবো, ফাইয়ের মাত্রা কি আসবে, এম, এ মানে কি এরিয়া, এরিয়া মানে কি এল স্কোয়ার করে দাও, টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1, এর ফাইয়ের মাত্রা পেলাম, তাহলে এইটা ইজিক্যাল টু কি, এবার এল আই, তাহলে এল এর মাত্রা কি হয়ে যাবে, ভাজিত আই হয়ে যাবে, তাহলে কী পেলাম আলটিমেটলি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2, এখানে আইটাকে এ হিসাবে লিখেছে, ঠিক আছে, তো মানে এটাকে এ লিখেছে, তাহলে এটা উত্তর বেরোচ্ছে অপশন এ, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -2। ক্লিয়ার হয়ে গেল, কীভাবে বের করলাম আমি আরেকবার বলে দিই, আমি জানি ফাই ইজিক্যাল টু এল ইন্টু আই, তাহলে আমাকে ফাইয়ের মাত্রা কি জানতে হবে, ফাইয়ের মাত্রা কোথাতে হবে, ফাই ইজিক্যাল টু বি ইন্টু এ, এখান থেকে ফাইয়ের মাত্রা পেয়ে যাবো, তাহলে বি এর মাত্রা আমাকে জানতে হবে, বি এর মাত্রা কোথাতে পাবো, এফ ইজিক্যাল টু বি ইন্টু আই ইন্টু এল, এফ ইজিক্যাল টু কী হয় বিল, আর টাউ ইজিক্যাল টু কী হয় বিনা, তাই না, বিল আর বিনা মনে পড়ে, তাহলে বিল পেয়ে গেলাম আর বিনা পেয়ে গেলাম, এখানে বিল থেকে বের করে নেবো আমি, এফটা কী হয়ে যাচ্ছে, এফ বি, বি ফিজিক্যাল টু কী আসছে, এফ বাজিত আই ইন্টু এল, তাহলে এফ এর মাত্রা কী হয়, এম এল টি টু দি পাওয়ার -2 আই এল, তাহলে বি এর একটা মাত্রা পেলাম, সেই বি এর মাত্রাকে এখানে বস করলাম, তার সঙ্গে একটা এরিয়ার মাত্রা গুণ হবে, এরিয়া মানে কি এল স্কোয়ার গুণ হবে, তাহলে ফাই পেয়ে গেলাম, সেই ফাইটাকে এখানে বস করলাম, ভাজিত আই করে দিলাম, উত্তর আমাদের বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন চলো, বলছে শ্রেণীতে এলআরসি বর্তনীর অনুনাদের ক্ষমতা গুণ কত হয়, পাওয়ার ফ্যাক্টর কত হয়, আর বাই জেড হয় না, আর বাই জেড হয় না, কস থিটা ইজিক্যাল টু কত হয়, কস থিটা ইজিক্যাল টু আর বাই জেড হয়, আর বাই জেড ক্ষমতা গুণক যেটা বলে থাকি আমরা,
আচ্ছা, মানে কোথা থেকে পাই? সেই ক্ষমতা ইজিক্যাল টু IRMS VRMS IRMS cos থিটা হয় না, সেই cos থিটাটা কি বলি? ক্ষমতা গুণক বলে থাকি, তাই না? আচ্ছা, এসির কোশ্চেন, তাহলে cos থিটা ইজিক্যাল টু কি বললাম? R/Z, কিন্তু এখানে অনুনাদে বলেছে LRC সার্কিটের জেড কত হয়? জেড ইজিক্যাল টু √R² প্লাস ওমেগা L মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে যেহেতু অনুনাদ বলেছে মানে 1/ωc ইজিক্যাল টু কি হয়ে যাবে? ωL হয়ে যাবে। তাহলে এইটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা 0 মানে কি? জেড ইজিক্যাল টু কত বেরোলো আমাদের? আলটিমেটলি আর বেরোলো, যেটা আমাদের হয় অনুনাদের সময়। অনুনাদে জেডটা কত হয়ে যায়? জেডটা ইম্পিডেন্সটা কত হয়ে যায়? জেড ইজিক্যাল টু আর হয়ে যায়। মানে তখন হচ্ছে পিওরলি রেজিস্টিভ, মানে বিশুদ্ধ তোমার রোধক হিসেবে কাজ করে, পিওরলি রেজিস্টিভ একটা সার্কিট হয়ে যায় অনুনাদের সময়। অনুনাদে কখন হয়? যখন 1/ωc ইজিক্যাল টু ωL হয়ে যায়, যেখান থেকে ওমেগা ইজিক্যাল টু কত হয়? 1/√LC হয়ে যায়। এই ভ্যালুটাকে মনে রাখতে হয় আমাদেরকে, তাই না? তাহলে এখান থেকে cos থিটার ভ্যালুটা যেটা পাওয়ার ফ্যাক্টর কত হয়ে যাচ্ছে? R ভাজিত R, মানে 1। উত্তর কত বেরোবে? 1। ক্লিয়ার হয়ে গেল? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। বলেছে যে মিউ চৌম্বক ভেদ্যতা আর ই হচ্ছে তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে তড়িৎ চুম্বকের তরঙ্গের বেগ কত হয়? 1/√μ আর এপসাইলন, মানে μ0 ε0 হয়, সেখানে মিউ জি আর ই দিয়েছে বলে মিউ ই হয়। ওকে, ক্লিয়ার? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের চ্যাপ্টারের কোশ্চেন, সোজা কোশ্চেন। শূন্য মাধ্যমের সাপেক্ষে কাচ ও কোয়ার্জের প্রতিসরাঙ্ক যথাক্রমে কত দিয়ে? দেখো কাচের প্রতিসরাঙ্ক মানে মিউ গ্লাস লেখো। মিউ গ্লাস কত দিয়েছে? 3/2। আর মিউ কোয়ার্জটাকে কিউ দিয়ে লিখছি, কিউ। মিউ কোয়ার্জ কত দিয়েছে? 12/5। বলছে যে হলে কাচের সাপেক্ষে কোয়ার্জের প্রতিসরাঙ্ক কত হবে? কাচের সাপেক্ষে কোয়ার্জের প্রতিসরাঙ্ক মানে কি? কোয়ার্জের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? কাচের সাপেক্ষে। কোয়ার্জের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? কাচের সাপেক্ষে। তাহলে কি লিখবো? মিউ কোয়ার্জ বাই মিউ গ্লাস। পোস্ট করে দাও। মিউ কোয়ার্জ কত? 12/5 ভাজিত 3/2। তাহলে কত বেরিয়ে গেল এখান থেকে? তোমার 3 4 8/5। উত্তর কত বেরোলো? 8/5। ক্লিয়ার হয়ে গেল? আরে বাবা 1μ2 কত হয়? 1μ2 কত হয়? μ2/μ1 হয় না? সেখান থেকেই করেছি। 1μ2 মানে কি? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে, তাহলে সেটাই করেছি। কোয়ার্জের প্রতিসরাঙ্ক গ্লাসের মাধ্যমে, তাই না? গ্লাসের সাপেক্ষে আর কি। একটা টেলিস্কোপের অভিলক্ষ অভিনত্ব ফোকাস যথাক্রমে f0 আর fe হলে স্বাভাবিক দর্শনে কত হয়? স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে টেলিস্কোপের স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে হয়ে থাকে f0/fe ইন্টু 1 প্লাস fe/d। এটাকে যাতে মুখস্থ থাকে, কখন f0/fe হয়? অসীম দূরত্বের ক্ষেত্রে f0/fe। আর এটা কি বলেছে? যে স্বাভাবিক দর্শনে, স্বাভাবিক দর্শন মানে কি? যে হচ্ছে নিকট বিন্দুতে, যেটা ডি। স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা m ইজিক্যাল টু কত হয়ে থাকে? f0/fe 1 প্লাস fe/d। তাহলে উত্তর কোনটা বেরোবে? আমাদের অপশন ডি বেরোবে। ভালোভাবে শুনে রাখো, এইখানের মধ্যে এই যে আমাদের তোমার আলোকীয় যন্ত্রাদির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, এটা ইম্পর্টেন্ট। তার সাথে আরেকটা খুব ভালো কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে তো? দেখবে এই দুটোর মধ্যে একটা এবছরের পরীক্ষাতে পড়ে গেছে। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের পুরো একদম এম কেমনভাবে বেরোচ্ছে, পুরো কার্যনীতি এম বের করা পর্যন্ত তোমাকে মনে রাখতে হবে। আর একটা কোশ্চেন পড়ে থাকে যে লেন্থটা, এই যে লেন্থটা, এদের দুজনের মধ্যে যে অভিলক্ষ আর অভিনত্ব লেন্সের যে মধ্যবর্তী যে দূরত্বটা এলটা, এই এলটা বাড়া কমা করলে হচ্ছে বিবর্ধনের কি পরিবর্তন হবে? এটা হচ্ছে কোশ্চেন পড়ে থাকে। ঠিক আছে, মাথায় রাখবে। সমানুপাতিক সম্পর্ক হয়ে থাকে। ঠিক আছে, সমগতিতে সম্পন্ন দুটি কোণার ভরের অনুপাত 2:1 দিচ্ছে, মানে m1 ভাজিত m2 কত দিয়ে দিয়েছে? 2/1। আর দুজনের গতিবেগ দেখো সমান বলেছে, সমগতি সম্পন্ন, মানে এরও গতিবেগ যা ওরও গতিবেগ তা, হ্যাঁ কি না? বলছে তরঙ্গ দৈর্ঘ্য ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? ল্যামডা ইজিক্যাল টু h/mv। এবার দেখো খুব ভালো করে বুঝো, এইচটা তো কনস্ট্যান্ট, আর এখানে দেখো সমগতি সম্পন্ন বলেছে, মানে কি ভিটাও কনস্ট্যান্ট। তার মানে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু কি পেলাম? 1/m। তার মানে ল্যামডা 1/λ2 ইজিক্যাল টু কি পেয়ে যাবো? m2/m1 পেয়ে যাবো, হ্যাঁ কি না? উল্টা দিয়ে ঘুরে যাবে, তাহলে m2/m1 মানে কত চলে আসবে? 1/2। 1/2 হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, ডি বগলিক তরঙ্গ দৈর্ঘ্য h/λ ইজিক্যাল টু h/mv বা h/p হয়ে থাকে। এটাকে আমরা আরও কীভাবে লিখতে পারি? h/√2m ই লিখতে পারি, h/√2m e v0 লিখতে পারি, নিবৃত্তি বিভব যদি দেয় এতভাবে লিখতে পারি। ঠিক আছে, সবগুলোকে মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক নির্ভর করে। আচ্ছা, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি আর একটা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি হয়। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি আর নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি। নিরবিচ্ছিন্ন এক্স রশ্মিটা কি? যে এই হচ্ছে আমাদের পরমাণু, এই হচ্ছে নিউক্লিয়াস, যদি কোনো একটা
মানে ইলেকট্রন হচ্ছে পরমাণুটা নিউক্লিয়াসটার দিকে যাওয়ার চেষ্টা করে, তখন কি হয় তার ধীরে ধীরে গতিবেগটা হ্রাস পেতে থাকে। হ্রাস পাওয়ার সাথে সাথে সে হচ্ছে একটা এক্স রশ্মি নির্গত করে, কারণ শক্তির ক্ষয় হচ্ছে, শক্তির ক্ষয়ের সাথে সাথে একটা এক্স রশ্মি নির্গত করে। সেই ক্ষেত্রে কি হয়, নিরবিচ্ছিন্ন, ঠিক আছে। আর দ্বিতীয় একটা কি হয়, বিভিন্ন ধরো এই একটা এটা কি কে, এটা কি এল, এটা কি এম। যদি কে থেকে এইটাতে যায় আর কে থেকে এইটাতে যায়, এটাকে আমরা কি বলবো, প্রথমেরটাকে বলবো কে আলফা, পরেরটাকে কি বলবো কে বিটা, বুঝতে পেরেছো? কে আলফা কে বিটা, প্রথমেরটা কে আলফা, পরেরটা কে বিটা। মানে এগুলো কি, এগুলো হচ্ছে তোমার বৈশিষ্ট্যমূলক, ঠিক আছে। বৈশিষ্ট্যমূলকের ক্ষেত্রে এরকম হয়। গ্রাফটা মনে রাখবে, গ্রাফটা দেখতে কেমন হয় একবার ভালো করে দেখে নেবে। এইরকমভাবে যায়, এরকম করে একবার পিকটা ওঠা, এরকমভাবে একবার পিকটা উঠে এরকম করে চলে যায়, তাই না? এই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির গ্রাফ, নিরবিচ্ছিন্ন কোনটা, এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, এগুলো কি, এটা হচ্ছে কে আলফা, এটা কে বিটা, এরকমভাবে মনে রাখবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে আমার এক্স রশ্মির কম্পাঙ্কটা কিসের উপর ডিপেন্ড করছে, টার্গেট মৌলের পরমাণুর কম্পাঙ্কের উপর। টার্গেট মৌলের পরমাণুর কম্পাঙ্কের উপর এটা কিন্তু ডিপেন্ড করে, মাথায় রাখবে। পরমাণুর কম্পাঙ্কের উপর বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি ডিপেন্ড করে টার্গেট মৌলের কম্পাঙ্কের উপর, ঠিক আছে, এই পরমাণুর কম্পাঙ্কের উপর। কোন ট্রানজিস্টরের বিটা কত দিয়ে দিয়েছে, বিটা ইজিক্যাল টু দিয়ে দিয়েছে 100। বিটা মানে কি, বিটা ইজিক্যাল টু আমরা কি লিখি, আইসি বাই আই বি। আর একটা আলফা জানতে চাইছি, আলফা মানে কি জানি, আইসি বাই আইই। আচ্ছা, যদিও আমরা সূত্রটা জানি, ডিরেক্ট লিখতে পারি, তবু কোথা থেকে আসে আমরা দেখি। আমরা আরেকটা জিনিস জানি, আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। একটা কাজ করো, তোমার দেখো দুটোতে আইসি দিয়ে ভাগ করে আছেন, আইসি বাই আইই হবে। এটা দেখো দুটোই হচ্ছে সি আছে না, দূর বাবা কি লিখেছি, বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আই বি হবে, আর এটা আইসি বাই আইই হবে, আইসি বাই আইবি আর আইসি বাই আইই, ঠিক আছে। দেখো আইসি রয়েছে, তাহলে সবটাকে আইসি দিয়ে ভাগ করো, তাহলে কি হবে, আই বাই আইসি ইজ ইকুয়াল টু 1 প্লাস আইবি বাই আইসি। দেখো আইসি বাই আই আর কি, আইসি বাই আইবি। আইসি বাই আই কে কি বলে থাকি আমরা, আলফা, মানে এটা কি হয়ে যাবে 1 বাই আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 বাই বিটা। এই হচ্ছে সূত্র। তাহলে এইখান থেকে এইটাকেও সূত্র মনে রাখতে পারো। অনেকে বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা হিসেবে মনে রাখে, বিভিন্নভাবে মনে রাখতে পারো। তুমি যেটা তোমার পছন্দ তুমি সেটাতে মনে রাখতে পারো, এই সূত্রটাও মনে রাখতে পারো, কিন্তু অনেক ইম্পর্টেন্ট সূত্র মাথায় রাখবে এটা, ঠিক আছে তো, ভীষণই গুরুত্বপূর্ণ সূত্র একটা, ঠিক আছে। তাহলে 1 বাই আলফা ইজ ইকুয়াল টু কি বলো, 1 প্লাস 1 বাই বিটা। তাহলে আমরা এখান থেকে যেটা বিটা আলফার ভ্যালু জানতে চেয়েছি, মানে 1 বাই আলফা ইজ ইকুয়াল টু কি 1 প্লাস 1 বাই বিটার ভ্যালু কত দিয়েছে 100। তাহলে কত হলো, এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু বেরোলো আমাদের 100 বাই 101, মানে আমরা বলতে পারি 0.99 এর মতো আসছে। বিটার ভ্যালু সবসময় বড় হয়, একের থেকে বড় হতেই হবে, নয়তো তুমি তোমার অ্যাম্প্লিফিকেশনটা কী করে হবে। বিটা কি করে, বিবর্ধন গুণক, মানে তুমি এই যে আমি হ্যালো বলছি সেটাকে জোরে হ্যালো করে বের করছে, কী করছে, তার মানে বিবর্ধন করছে, তার মানে বিটার ভ্যালুটা সবসময় বড় হতে হবে, তবে তো মাল্টিপ্লাই হবে, কোনোদিনই ছোটো হতে পারে না। আর আলফাটা কী হয়, সবসময় এর থেকে ছোটো হয়। লাস্ট কোশ্চেন দেখো, বলেছে আকাশ তরঙ্গের জন্য উপযুক্ত কম্পাঙ্কের পাল্লা কত। এইগুলোকে মনে রাখতে হয় একটু, এগুলো কিচ্ছু করার নেই, এগুলোকে কতগুলো ভ্যালুকে মনে রাখতে হয়। আকাশ তরঙ্গের জন্য যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 2 কিলোহার্জ থেকে 30 মেগাহার্জের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে তো, 2 কিলোহার্জ থেকে 30 মেগাহার্জের মধ্যে হয়ে থাকে। এগুলো মনে রাখার জিনিস, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো মুখস্থের জিনিস। এই লাস্ট চ্যাপ্টার থেকে যে একটি কোশ্চেন থাকবে তোমাদের, ওটা তোমাদের কপালের, মানে কপালে যদি থাকে ভালো কোশ্চেন পড়বে, যদি কপাল খারাপ থাকে এরকমই আনথাবড়ি যদি কোশ্চেন দিতে ওটা মিস করে আসবে, আর কিছু নয়, ঠিক আছে। তো এইটা হলো আমাদের আজকের হচ্ছে প্রথম সেটটা। সেকেন্ড সেটটাতে আমরা একটু চলে যাই। দেখো নেক্সট সেটের প্রথম কোশ্চেন যেটা SC66, সেখানে বলছে যে একটি শঙ্কুকে ধনাত্মক আধানে আহিত করা হলো, আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ হবে কোথায়। মানে এখানে আমার কাছে একটা শঙ্কু রয়েছে, এই শঙ্কুটাকে আমি কি করেছি, এই শঙ্কুটাকে আমি ধনাত্মক আধানে আহিত করেছি, মানে এটাতে ধনাত্মক আধানের চার্জ দিয়ে দিয়েছি। এরপর গপ্পটা হচ্ছে এইখানে কেমনভাবে ডিপেন্ড করে, ধরো একটা হচ্ছে এই একটা বস্তু, ঠিক আছে, এটা তুমি কিউ আধান দিয়েছো, তো এখানে তলমাত্রিক ঘনত্ব কিসের উপর ডিপেন্ড করে, ধরে নিতে হয় যে এগুলো এক একটা সার্কেলের মতন, এগুলো কি ধরে নিতে হয় এক একটা সার্কেলের মতন, ঠিক আছে, প্রতিটা কোণকে এক একটা সার্কেল ধরা হয়, ঠিক আছে। এইটা ছোট সার্কেল হবে। আমাকে এবারে বলো তো, যদি এক একটা সার্কেল হয়, যদি আমি ধরে নিই, তাহলে হচ্ছে যদি এখানে কিউ পরিমাণ আধান থাকে, ভাজিত কি করব, পাই আর স্কোয়ার করবো, হ্যাঁ কি না, যেটা সিগমাটা তলমাত্রিক ঘনত্ব, মানে আমরা বলতে পারি সিগমা ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার হয়ে থাকে। আর স্কোয়ারটা কি, এই বৃত্তের ব্যাসার্ধগুলো,
বৃত্তের ব্যাসার্ধগুলো, তাহলে সবার চেয়ে আরটা যার ছোট হবে সেখানে তলমাত্রিক ঘনত্ব সবার চেয়ে বেশি হবে। যেখানে আর সবচেয়ে ছোট হবে সেখানে তলমাত্রিক ঘনত্ব সবচেয়ে বেশি হবে। আর সবচেয়ে ছোট কোথায়? এই ছুঁচলো জায়গাটাতে আরটা সবচেয়ে ছোট। তাহলে শঙ্কুর ক্ষেত্রেও আর সবার চেয়ে ছোট কোথায় হবে? এই ছুঁচলো জায়গাটাতে হবে। ছুঁচলো মানে কি? শীর্ষবিন্দুটাতে। অর্থাৎ উত্তর কোথাও হবে? আমাদের শীর্ষবিন্দুতে। ক্লিয়ার হয়ে গেল? উত্তর কোথাও হবে? শীর্ষবিন্দুতে। ঠিক আছে, কেমনভাবে এলো? এইটি হচ্ছে সূত্র, হচ্ছে সিগমা ইজ প্রপোর্শনাল টু 1/r²। আর কিচ্ছু সূত্র নয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে একটি তড়িতাহিত ফাঁপা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি এবং পৃষ্ঠতলের বিভব হচ্ছে 10 বিভব দিয়েছে, তাহলে কেন্দ্রের বিভব কত হবে? দেখো, তড়িতাহিত ফাঁপা গোলকের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে এবং পৃষ্ঠতলের বিভব দিয়ে দিয়েছে। এ মাত্র আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে একটি ফাঁপা গোলকের ক্ষেত্রে সারফেসে কত হয়? KQ/r। আর KQ/R মানে হচ্ছে যদি আরটা ব্যাসার্ধ হয়, ইনসাইডেও কত হয়? মানে ভিতরে KQ/R হয়। দিয়ে তারপর গ্রাফটাই মাত্র কি দেখলাম, এরকম করে গিয়ে পরে এরকম করে নাম ছিল, তাই কিনা? প্রথমে কনস্ট্যান্ট, তারপরে 1/r এর ভিত্তিতে নাম ছিল। তাহলে এখানে হচ্ছে আমার সারফেসে দিয়ে দিয়েছে 50, ভিতরে কত হবে? 50ই বেরোবে। 10 দিয়েছে আর কি, 10 ভোল্ট দিয়েছে, তাহলে বাইরে কত হবে? 10 ভোল্টই হবে। 50 বলছি, 10 ভোল্ট দেওয়া আছে মানে 10 ভোল্টই হবে। আমার ব্যাসার্ধের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তোমার এইখানটাতেও 50 হবে, এইখানেও 50 হবে, এই জায়গাটাতেও 50 বলছি, ওই 10 আর কি, 10 ভোল্ট, 10 যেখানে বলবে সেখানেই 10 হবে। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়? সমবিভব আয়তন বলা হয়। যেমন সমবিভব তল হয়, সমবিভব তল কাকে বলা হয়? যেখানে এমন একটা তল যেখানে এখানেও যা বিভব এখানেও যা বিভব, সব জায়গায় বিভব একই, তাকে বলা হয় সমবিভব তল। এটা হচ্ছে সমবিভব আয়তন। পুরো আয়তনে দেখো বিভবটা একই রয়েছে না, তার জন্য কি বলা হয়? সমবিভব আয়তন। তো এই সমবিভব তলে একটা মনে রাখবে, ওয়ার্ক ডান কত হয়? ওয়ার্ক ডান কত হয়? 0 হয়। ঠিক আছে, সমবিভব তলে ওয়ার্ক ডান কত হয়? 0 হয়। কেন? W = কি হয়? Q × VB - VA। সাপোজ ধরো এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট। এই A পয়েন্ট থেকে B পয়েন্টে যদি তোমাকে আসতে হয়, কত পরিমাণ কৃতকার্য করতে হয়? Q × VB - VA। যদি Q আধানকে নিয়ে আসতে হয়, তাহলে সেক্ষেত্রে এখানে VB - VA টা কত হচ্ছে বলে দেখি। যেহেতু সমবিভব তল, তাহলে VB = VA, তাই না? VB = VA, তাহলে ওয়ার্ক ডানটা কত হয়? 0 হয়। আর হচ্ছে এইখান থেকে হচ্ছে তোমাদের আরেকটা যেটা পড়ে থাকে যে 90 ডিগ্রি হিসেবে বেরোয়, এইটার থেকে প্রমাণটা হয়, সেটাকেও মাথায় রাখবে। ওকে, যে তড়িৎ বলরেখা সবসময় হচ্ছে তোমার সারফেসের থেকে 90 ডিগ্রিতে বেরোয় সমবিভব তলের হিসাবে, এখান থেকেও তোমরা প্রমাণ করতে পারবে। আচ্ছা, দুটি তামার তারের ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে 1:4, তাহলে তার দুটির মধ্যে দিয়ে একই মানে তড়িৎ প্রবাহ হলে তার দুটির মধ্যে ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কি হবে? বিচলন বেগ এর কি আমরা জানি? I = কি? V না, VDENA, তাই না? VDENA, ওই রে বাবা, VDENA। তাহলে VD = কি হলো? I/ENA, হ্যাঁ কি না? এরপর এখানে বলছে দুটি তামার তারের ব্যাসের অনুপাত দিয়ে দিয়েছে। ব্যাসের অনুপাত এটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মানে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বদলে আমরা কি লিখতে পারি? I/EN πr² লিখতে পারি কি লিখতে পারি না? আমরা πr² লিখতে পারি, হ্যাঁ কি না? মানে আমরা বলতে পারি VD = proportional to 1/r², মানে ব্যাসার্ধের স্কয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত। তার মানে VD/VD ড্যাশ যদি করি তাহলে কত হয়ে যাবে? r⁻r তার হোল স্কয়ার। তাহলে উল্টে যাবে, মানে 4/1 তার হোল স্কয়ার, মানে হচ্ছে 16:1 উত্তর হবে। এটা উত্তর হবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল এই জায়গাটা। দেখো সেকেন্ড কোশ্চেন কি বলেছে আমাদের? একটি সুষম চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণনশীল একটি আহিত কণার বৃত্তপথের ব্যাসার্ধ এ কণাটির ভরবেগের সমানুপাতিক গতিশীল কি হবে সেটা জানতে চাইছে। দেখো একটা সুষম চৌম্বক ক্ষেত্রে যখন ঢুকবে না, ফোর্সটা কত হয়? QV×B, তাহলে sin θ হয় QVB sin θ, sin 90 ডিগ্রি, তাহলে কি হবে? QVB = সার্কুলার মোশন করে একটা, তাহলে কি লিখবো? mv²/r। তাহলে এখান থেকে r = কত পেয়ে যাবো? mv/QB পেয়ে যাবো, mv/QB পেয়ে যাবো। তাহলে mv/QB মানে কি? আরটা কি বলেছে? কোণাটির এই যে r is mv মানে কি? ভরবেগ। তাহলে কোনটা উত্তর হবে? কোণাটি ভরবেগের সমানুপাতিক, তাই না? r is proportional to p পেয়ে গেলাম, মানে ভরবেগের আমরা সমানুপাতিক পেয়ে গেলাম। ক্লিয়ার হয়ে গেল এই জায়গাটা। আচ্ছা চলো, এটাকে মনে রাখবে, এটা খুব ভালো কোশ্চেন। আর এইখান থেকে হচ্ছে তোমার ইয়েটা টিটা মনে রাখবে, টাইম পিরিয়ড কত হবে? 2πr/v। তাহলে এখান থেকে কত হয়ে যাবে? 2πmv/QB, ভাজির একটা কি আছে? ভি আছে, তাহলে 2πm/QB। তাহলে এখানে একটা জিনিস কি, টিটা যে টাইম পিরিয়ডটা ভেলোসিটির উপরেও ডিপেন্ড করে না। মানে তুমি একটা চৌম্বক ক্ষেত্রে একটা যদি কোণাকে ফাবড়িয়ে দাও, মানে ছুড়ে দাও, তাহলে সেটা হচ্ছে তোমার যে টাইম পিরিয়ড নিবে, এই একটা সার্কুলার মোশন কমপ্লিট করবে। তো সার্কুলার মোশনটা কমপ্লিট করতে ধরো তুমি 2 মিটার/সেকেন্ডে ছুড়েছো, তবুও যে টাইম পিরিয়ড হবে 5 মিটার/সেকেন্ডে ছুড়লেও সেই টাইম পিরিয়ড হবে, 10 মিটারে ছুড়লেও সেই টাইম পিরিয়ড হবে। দ্বিতীয় কি, তোমার একটা বৃত্ত মানে এই ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরুক বা এই ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরুক বা এই ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরুক, সব ক্ষেত্রেই কি সেম টাইম পিরিয়ড নেবে। মানে দেখো আমার ভেলোসিটির উপরেও ডিপেন্ড করছে না টাইম পিরিয়ডটা, আর হচ্ছে আমার ইয়ের উপরেও ডিপেন্ড করছে না, কিন্তু
ব্যাসার্ধের উপরেও ডিপেন্ড করছে না, তাই না? তাহলে ভেলোসিটি যাই হোক টাইম পিরিয়ড এটা হবে, ব্যাসার্ধও যাই হোক টাইম পিরিয়ড এটাই আসবে, মাথায় থাকবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নিই। ওটাও কোশ্চেন পড়ে ভেলোসিটি টাইম পিরিয়ডে কিছু কিছুর উপর ডিপেন্ড করে, টাইম পিরিয়ডের থেকে ফ্রিকোয়েন্সিও বের করতে দেয়, টাইম পিরিয়ডের উল্টো ফ্রিকোয়েন্সি 1/f করে দেবে, মানে টি ইজি 1/t করে দেবে, মানে ভূপৃষ্ঠের যে স্থানে ভূচুম্বকত্ব অনুভূমিক ও উলম্ব উপাংশের সঙ্গে সমান তাকে কি বলা হয়, সেই তোমার সেখানে বিনতি কোণ কত হবে। তাহলে আমার কাছে দুটো আছে, একটা এইচ ইজিক্যাল টু আই কী হবে, হরাইজন্টালটা কস থিটা হয়, আর একটা ভার্টিক্যালটা কী হয়, সাইন থিটা হয়। বলছে এইচ ইজিক্যাল টু যখন ভি হবে, হরাইজন্টাল যখন উলম্বের সাথে সমান হয়ে যাবে, মানে আই সাইন থিটা ইজিক্যাল টু কী হয়ে যাবে, আই কস থিটা হয়ে যাবে। তারপরে ট্যান থিটা ইজিক্যাল টু কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম, থিটা ইজিক্যাল টু কত পেয়ে যাবে, 45 ডিগ্রি। এটা ভালো কোশ্চেন, এগুলো ঝরঝরা মুখস্থ থাকা কোশ্চেন, এগুলো কমন কোশ্চেন আর এগুলো থাকে, ঠিক আছে, নর্মাল কমন কোশ্চেন এগুলো। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে যে কোনো সময়ে টিতে একটি কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহ ফাই দিয়ে দিয়েছে, ফাই ইজিক্যাল টু কত দিয়েছে, a t স্কোয়ার প্লাস bt প্লাস সি দিয়ে আমাকে বলে যে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময় শূন্য হয়ে যাবে। আচ্ছা ই ইজিক্যাল টু কী হয়, তড়িৎচালক বল ইজিক্যাল মাইনাস d∅/dt হয় না, একটা সূত্র আছে d∅/dt, তাহলে এটাকে d∅/dt করো, সেটাকে 0 করে দেবো, d∅/dt ইজিক্যাল টু কত বললো 2at প্লাস বি, এইটা ইজিক্যাল টু কি 0, তার মানে 2at প্লাস বি ইজিক্যাল টু 0। কেন কি বলেছে, তড়িৎচালক বল যে সময় শূন্য হয়ে যায়, তাহলে এটা কি, এটা হচ্ছে ই, তো ই ইজিক্যাল টু মাইনাস d∅/dt করো, সে অসুবিধা নেই, একটা মাইনাস সাইন এখানে গুণ থাকবে, অসুবিধা কিছু, সেটা 0 হয়ে গেলে তো কোনো ভ্যালুই নেই মাইনাসটার না, তাহলে টি ইজিক্যাল টু কি পেলাম, মাইনাস b/2a, মাইনাস b/2a হচ্ছে উত্তর। এই তো অপশন ডি, ঠিক আছে, ভুল করে b/2 এটা দাগ দিয়ে চলে আসো না, মাইনাস b/2 এটা হচ্ছে উত্তর, মাইনাস সাইন একটা আছে দেখো। এলসিআর শ্রেণীর অনুনাদ বর্তনীতে বিভব প্রবাহমাত্রা দশা পার্থক্য কত হয়। সবচেয়ে প্রথম কথা, অনুনাদ যখন হয়ে যাচ্ছে মানে কি, ওমেগা সি ইজিক্যাল টু 1/ওমেগা সি ইজিক্যাল টু কি হয়ে গেছে, ওমেগা এল হয়ে গেছে। তার মানে এই সময় আমরা যে ইম্পিডেন্স জেডটা পাচ্ছিলাম সেটা কি হয়ে গেছে, আর হয়ে যাচ্ছে, একটু আগেই তো দেখলাম এটা নাকি আর হয়ে যাচ্ছে। তাহলে এখানে ওই ক্ষমতা গুণকটা বের করে পারো, থিটাটা তুমি বের করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ক্ষমতা গুণক কস থিটা ইজিক্যাল টু কত হবে, কস থিটা ইজিক্যাল টু r/z হয়, তাই না? তাহলে সেখান থেকে কত বেরোচ্ছে, r ভাজিত r বেরোচ্ছে, মানে 1 বেরোচ্ছে, থিটা ইজিক্যাল টু কত বেরোচ্ছে, 0 বেরোচ্ছে, থিটা ইজিক্যাল টু কত বেরোচ্ছে, 0 ডিগ্রি। তাহলে এইখানে হচ্ছে তোমার, যদি আমরা দেখি যে আইটা যদি এইদিকে যায়, ভিটাও কোন দিকে যাবে, এই দিকেই যাবে, তাই না? এটা কি আই যদি হয় এটাও ভি হবে। সবগুলো একবার রিভিশন করে নিই, তাহলে এই জায়গাটার একবার ভালো করে রিভিশনটা করিয়ে নিই, মাথায় ঢুকে যাবে। পিওরলি রেজিস্টিভের ক্ষেত্রে, পিওরলি রেজিস্টিভ মানে কি, এইখানে একটি শুধুমাত্র রেজিস্ট্যান্স লাগানো আছে, আর কিছু লাগানো নেই, ঠিক আছে? কি হয়, যদি ভি ইজিক্যাল টু v0 সাইন ওমেগা টি নাও, আই ইজিক্যাল টু কী বেরোয়, I0 সাইন ওমেগা টি, মানে কোনো ফেজ ডিফারেন্সই হয়নি। এটা যদি আই যায়, এইটাই কী যাবে, ভি যাবে, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে পিওরলি ইন্ডাকটিভ, মানে কি আবেশ একটা এল যুক্ত করা আছে, এল লাগানো আছে, এল যদি লাগানো থাকে আমরা কি বলবো, যদি এইটা v0 ভি ইজিক্যাল টু, যদি আমরা বলি v0 সাইন ওমেগা টি, তাহলে আই ইজিক্যাল টু কী লিখবো, I0 সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। 90 ডিগ্রি দশা কী হয়, পিছিয়ে থাকে, 90 ডিগ্রি দশা, 90 ডিগ্রি দশা পিছিয়ে থাকে, তাই না? কে পিছিয়ে আছে, আইটা, মানে যদি ভিটা এরকমভাবে যায়, তার থেকে ঠিক 90 ডিগ্রি পিছিয়ে কে থাকবে, আই থাকবে, হয়ে গেল। নেক্সট সবার চেয়ে লাস্ট একটা করিয়ে দিই, ওই তোমার সিটাকে করিয়ে দিই, পিওরলি কন্ডাক্টিভটা, সি এর ক্ষেত্রে কী হবে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক কত হয়, কস থিটা, থিটাটা কত পেয়েছে 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি মানে কত বেরোলো, 0। তাহলে 0 যেহেতু বেরোচ্ছে, পাওয়ার ফ্যাক্টর যেহেতু 0 বেরোচ্ছে, তাহলে পাওয়ারটা কত বেরোবে, পাওয়ার ফ্যাক্টর কী হয়, পাওয়ার ফ্যাক্টর ইজিক্যাল টু, মানে পাওয়ার ইজিক্যাল টু VRMS IRMS কস থিটা। এবারে কস থিটাটাই 0 বেরিয়েছে, তার মানে পাওয়ারটা কত বেরোচ্ছে, 0 বেরোচ্ছে। তার জন্য এগুলো কী বলা হয়, ওয়াটবিহীন, তাই না? ওয়াটহীন মানে কোনো প্রকার কোনো ওয়াটই লাগছে না, কোনো শক্তিই ব্যয় হচ্ছে না এই ক্ষেত্রে, তাই না? এই ক্ষেত্রেও দেখো, যদি হচ্ছে ভি ইজিক্যাল টু v0 সাইন ওমেগা টি হয়, আইটা কী বেরোয় আমাদের, I0 সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি বেরোয়, তাই না? প্লাস 90 ডিগ্রি মানে এটা কী থাকে, 90 ডিগ্রি দশা এগিয়ে থাকে, তাই না? তার মানে যদি এইটা
ভোল্টেজ হয়, ভিটা যদি এদিকে হয়, তার থেকে ঠিক 90 ডিগ্রি এগিয়ে আছে কি আই। ঠিক আছে, এই ক্ষেত্রেও পাওয়ার ফ্যাক্টরটা কত হবে? পাওয়ার ফ্যাক্টরটা কত হবে? 0 হবে। তার মানে এইটাও কি ওয়াটলেস, মানে ওয়াটবিহীন বা ওয়াটহীন বলতে পারো, তাই না? কোনো প্রকার কোনো ওয়াট লসই হচ্ছে না, এনার্জি লসই হচ্ছে না। এই কটা জিনিসকে মাথায় থাকে জানো। চলো এবারে নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। কোনো চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র কি হয়? তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র কি হয় বলে, এই যদি একটা, ঠিক আছে, এইটা কি, এটা হচ্ছে আমার যে তড়িৎ ক্ষেত্রটা যায় তার সাথে ঠিক পারপেন্ডিকুলারই কি যাবে? চৌম্বক ক্ষেত্র যাবে। সেটা কি দিয়ে আঁকা যায়? সাদাটা দিয়ে আঁকা যাক। এর সাথে ঠিক পারপেন্ডিকুলারই যাবে, পারপেন্ডিকুলারই এরকমভাবে, এটা আঁকাটা একটু টাফ, তবে পারপেন্ডিকুলারই যায়। মানে যদি তড়িৎ ক্ষেত্র এইদিকে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র এইদিকে যাবে, তড়িৎ ক্ষেত্র এইদিকে, চৌম্বক ক্ষেত্র এইদিকে, এরকম এরকম যাবে। আর ওয়েভটা কি এরকমভাবে তৈরি হবে, ঠিক আছে? এইদিকে তড়িৎ ক্ষেত্র ধরো, এইদিকে চৌম্বক ক্ষেত্র। মানে আমি যদি এগিয়ে গিয়ে চলে যাই, এটা কি হলো? এটা হচ্ছে ওয়েভটা তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো তো? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি হচ্ছে। এদিকে তড়িৎ ক্ষেত্র, এদিকে চৌম্বক ক্ষেত্র। আমি যদি এগিয়ে যাই, আমার পুরো বডিটা কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসেবে এগিয়ে যাচ্ছে। এই যে এইটা বরাবর কি বেরোয়? তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা বেরিয়ে যায়। তাহলে সেখানে মনে রাখবে ইটা কি হয়? E0 সাইন ওমেগা টি হয়, আর বিটা কি হয়? B0 সাইন ওমেগা টি হয়। তাহলে দশার কোনো পার্থক্য থাকে না, দশা একই থাকে, দশার কোনো প্রকার কোনো পার্থক্য থাকে না। শুধুমাত্র পার্থক্য কিসে হয়? পারপেন্ডিকুলার হয়, আর কিছু নয়। মানে এইটার সঙ্গে এটা কি হয়? পারপেন্ডিকুলার হয়, পরস্পর লম্ব কিন্তু একই দশায় থাকে। এই যে পরস্পর লম্ব ও একই দশায় থাকে। একবর্ণী আলোক রশ্মির বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এত, রশ্মিটি জলের মধ্যে দিয়ে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাই কি জানি আমরা? মিউ ইজ প্রপোর্শনাল টু 1/λ, হ্যাঁ কি না? তাহলে মিউ এয়ার বা ওয়াটারে বের করতে বলেছে, তাহলে মিউ ওয়াটার করো। মিউ ওয়াটার বাই মিউ এয়ার ইজিক্যাল কি লিখবো? ল্যামডা এয়ার বাই ল্যামডা ওয়াটার, হ্যাঁ কি না? আচ্ছা আমাকে ল্যামডা ভুল করলাম, আমার ল্যামডাটা বের করতে বলেছে না। তাহলে ল্যামডা ওয়াটার বাই ল্যামডা এয়ার করো, ইজিক্যাল কি লিখবো? মিউ এয়ার বাই মিউ ওয়াটার। তাহলে ল্যামডা ওয়াটার ইজিক্যাল কত বলেছে? মিউ এয়ারটা কত? জলের হচ্ছে তোমার ইয়েকে 1 ধরে নাও, এয়ারেরটাকে 1 ধরে নাও, আর হচ্ছে তোমার এটাকে 4/3 ইন্টু ল্যামডা এয়ারটা গুণ হবে 4200। তার মানে কত বেরোচ্ছে তোমার? 3150-এর মতন আসছে, 3150 অ্যামস্ট্রোমের মতন আসছে। এবার দেখে নাও ক্যালকুলেট করে পরে, 3150-এর মতন আসছে, ঠিক আছে? ঠিকঠাক করলাম তো? ঠিকই আছে না? 3150-এর মতন আসছে, আবার ক্যালকুলেট করে দেখে নাও। ওকে চলো, আলোক তরঙ্গ দৈর্ঘ্য 0.1 অ্যামস্ট্রোম, ল্যামডা কত দিয়ে দিয়েছে? ল্যামডা দিয়ে দিয়েছে 0.01 অ্যামস্ট্রোম, ঠিক আছে? মানে কি 0.01 ইন্টু 10⁻⁻10 মিটার। ক্লিয়ার হয়ে গেল? বলছি যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্ক ধ্রুবক এইচ হলে সংশ্লিষ্ট প্রোটনের ভরবেগ কত হবে? তাহলে আমরা ল্যামডা ইজিক্যাল টু কি জানি? h/p হয়। তাহলে p ইজিক্যাল টু কি হবে? h/λ হবে। তাহলে h/ কি হবে? এটা বসে যাবে 0.01 ইন্টু 10⁻⁻10। তাহলে সবটা উপরে যাক। এই ক্ষেত্রে কত হচ্ছে? আরও -2 যোগ হচ্ছে, মানে কত পেয়েছে? 10⁻12h, ঠিক আছে? 10⁻12h উত্তর বেরোচ্ছে। পরের কোশ্চেন, একটি নববীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিংয়ে, এই যে স্বাভাবিক ফোকাসিংয়ে কোথায় তৈরি হয়? চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে তৈরি হয়। স্বাভাবিক ফোকাসিংয়ে, নর্মাল ফোকাসিংয়ে অসীমে প্রতিবিম্বটা তৈরি হতো আমাদের। আর যেটা তুমি যদি ডিতে তৈরি করতে চাও, মানে তোমার নিকট বিন্দু যদি তৈরি করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিবর্ধনটা আমাদের আলাদা বেরোতো, তাই না? তো সেই জিনিসটা দুটো স্বাভাবিক ফোকাসিংয়ে, স্বাভাবিকে কোথায় হয়? স্বাভাবিক ফোকাসিংয়ে অসীমে প্রতিবিম্বটা তৈরি হয়। Li+ আয়নের ইলেকট্রনকে প্রথম বোর কক্ষপথ থেকে তৃতীয় বোর কক্ষপথে উদ্দীপিত করতে প্রয়োজনীয় শক্তি। দেখো এনার্জি সূত্র কি? En ইজিক্যাল টু কত হয়? সহজ প্রথম কোটা -13.6 Z²/n², হ্যাঁ কি না? তাহলে কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছি? প্রথম বোর কক্ষ থেকে তৃতীয় বোর কক্ষপথে। তাহলে প্রথম বোর কক্ষপথে কোথাও এনার্জি সেটা দেখি, E1 -13.6, জেড এর ভ্যালু কত? লিথিয়াম প্লাসে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, মানে 3, মানে 3² ভাজিত কি 1²। তো এইটা একটা ভ্যালু বেরোলো। আর ই কোথাতে নিয়েছি? তৃতীয় বোর কক্ষে। তাহলে 3 বের করো, 3টা বের করো, -13.6 3² 3 নাম্বারে নিয়ে যাচ্ছি। এর ভ্যালুটা কত? 3। তাহলে এই দুটোকে ক্যালকুলেট করে দেখো, তাহলে আমরা যে এনার্জিটা এখান থেকে এখানে নিয়ে যেতে আমরা কত পরিমাণ শক্তি দিতে হবে, তাহলে আমরা বের করবো সেটা।
আচ্ছা রিকোয়ার্ড এনার্জি, তাহলে এইটার থেকে যদি আমি বিয়োগ করে দিই এটা মাইনাস এটা, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 13.6 মাইনাস প্লাস 13.6 ইন্টু 3 স্কোয়ার, তার মানে 122 মাইনাস 13.6 প্লাস 122.4, তাহলে বেরোচ্ছে 108.8 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, E2 মাইনাস E1 করেছিলাম আর কি, মানে E3 মাইনাস E1 করেছিলাম আর কি। এখানে কত পরিমাণ এনার্জি লাগলো, প্রথম এখানে 1 নম্বরে ছিল, সেখান থেকে 3 নম্বরে গেলাম, 1 নম্বরে এনার্জি বের করলাম, 3 নম্বরে এনার্জি বের করলাম, দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলে কতটা এনার্জি লাগলো সেটা পেয়ে যাবো আমি ইজিলি। তো কত বেরোলো 108.8 উত্তর বেরোলো। বলছি যে প্রদত্ত বর্তনীতে যদি V1 2 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত বৃদ্ধি করা হয় তবে প্রবাহ মাত্রার পরিবর্তন কী হবে। দেখো ভালো করে আমি আগে ছবিটা এঁকে দিই তোমাদের জন্য। এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ডায়োড লাগানো রয়েছে, এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটাকে বলছে V1, এটা হচ্ছে +3 ভোল্ট আছে। ঠিক আছে, এটা হচ্ছে 150 ওহমের আছে, ব্যাস এইটুকু। বলছি এই V1 এর ভ্যালুটা 2 ভোল্ট থেকে যদি 6 ভোল্টে করা হয় তাহলে প্রবাহ মাত্রার পরিবর্তন কি হবে। যখন এইটা 2 ভোল্টে থাকবে, 2 ভোল্টে থাকবে, খুব ভালো করে বুঝো, 2 ভোল্টে যখন থাকবে আদৌ কি কারেন্ট ফ্লো হবে। এদিকে 3 ভোল্ট আছে, এদিকে 2 ভোল্ট আছে, এই যে লো ভোল্টেজ, কোনদিন এই দিক থেকে যদি কারেন্টটা ফ্লো হবে, কারেন্টই ফ্লো হবে না, তাই না। যদি এটাকে আমি 6 ভোল্ট করে দিই, দেখো এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, তার মানে কারেন্টটা এদিক থেকে এদিকে এবারে ফ্লো হবে। তার মানে আমরা কতটা পরিমাণ কারেন্ট ফ্লো হবে, I ইজিক্যাল টু কি লিখবো, যেহেতু এটার কোনো রেজিস্ট্যান্স দেওয়া নেই, এটাকে আমরা 0 ধরে নেবো, এই রেজিস্ট্যান্স শুধুমাত্র এই রেজিস্ট্যান্স আছে, মানে এখন হচ্ছে পুরো সার্কিটটা দেখতে কেমন হয়ে যাবে, জাস্ট এরকম। এই একটি রেজিস্ট্যান্স আছে 150, এদিকে 6, এদিকে 3, তাহলে কত হবে 6 মাইনাস 3/150, এটা উত্তর হবে। তার মানে 3/150, 3/150 মানে কি 1/50। একটা কাজ করে 2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, 2 তাহলে কত আছে 100, মানে 0.02 উত্তর বেরোচ্ছে। ঠিক আছে তো 0.02, তার মানে 0.02 এত অ্যাম্পিয়ার। তো সেটাকে যদি ইয়েতে কনভার্ট করো তারপরে 2 মিলি অ্যাম্পিয়ার বেরোচ্ছে, দেখো সরি 20 মিলি অ্যাম্পিয়ার বেরোচ্ছে, 20 মিলি অ্যাম্পিয়ার বেরোচ্ছে। ওকে, তাহলে 20 মিলি অ্যাম্পিয়ার উত্তর হবে, 20 মিলি অ্যাম্পিয়ার উত্তর হবে। এটা মানে কি 2 × 10⁻² অ্যাম্পিয়ার, তার মিলি অ্যাম্পিয়ার করতে গেলে কি হবে 20 × 10⁻3, তার মানে 20 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, একটি মডেমের ব্যবহার করা হয় কিসের জন্য। মডেম সবসময় ব্যবহার করে একটি অ্যানালগ সংকেতকে একটি ডিজিটাল সংকেতে পরিবর্তন করতে মডেম ব্যবহার করে, একটি অ্যানালগ সংকেতকে একটি ডিজিটাল সংকেতে রূপান্তরিত করতে এবং ডিজিটালকে অ্যানালগে পরিবর্তিত করতে মডেম ব্যবহার করা হয়। মাথায় রাখবে মডেমের কাজ কি, একটা অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করা, একটা ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করার কাজ হচ্ছে মডেমের। ওকে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আজকের মতন এতটা পর্যন্ত শেষ হয়ে গেল, আমরা দুটো সেট প্র্যাকটিস করিয়ে নিলাম। আচ্ছা, এর পরের দিন আমি আর MCQ আনবো না, এর পরের দিন যতগুলো টেস্ট পেপারের পেজ রয়েছে সেগুলোতে যত টাইপের নিউমেরিক্যালগুলো রয়েছে সেই নিউমেরিক্যালগুলো আমি করাবো। ঠিক আছে তো, ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো যেগুলো রয়েছে ব্যাখ্যামূলকগুলো, ওগুলো তো তোমরা নিজেরা লিখতে পারবে, বইয়ের মধ্যেই থাকবে। এরপর আমাকে কমেন্ট সেকশনে জানাবো যে তোমাদের এই কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি সেগুলো নিয়ে পর আলাদা সেপারেট ভিডিও নিয়ে আসবো। তো পরের ভিডিওটা কিসের উপর ডিপেন্ড করে হবে, নিউমেরিক্যাল উপর বেস করে পুরোটা ভিডিওটা আনবো, যতগুলো নিউমেরিক্যাল আছে ম্যাক্সিমামটা আমি কভার করার চেষ্টা করবো অবশ্যই। ওকে, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।